আসসালামু আলাইকুম। আজকে আমার যা পরিণতি তার অন্যতম বড় কারণ আমার দুর্ভাগ্য। আজকে আমার রেজাল্ট খারাপ হয়েছে তার কারণ হচ্ছে সিস্টেমের সমস্যা। আমার একটা রিলেশনশিপ চলেনি তার অন্যতম বড় রিজন হচ্ছে ওই মানুষটার সমস্যা, সমাজে সবাই টক্সিক। আমার বাবা-মার সাথে সম্পর্ক খারাপ কারণ আমার বাবা-মা টক্সিক। আমাদের সিচুয়েশন যা প্রবলেম সবকিছুর মধ্যে আমরা সবসময় নিজের দোষটা বাদে বাকি সব ধরনের দোষ খুঁজে পাই। আর এই ধরনের মানসিকতাকে আমরা বলি ভিকটিম মেন্টালিটি বা ভিকটিম মানসিকতা, যেখানে আপনি সবসময় মনে করেন যে আপনি একজন ভিকটিম, আপনার এখানে কোনো দায় ছিল না এবং আপনি আসলে দুর্ভাগ্যের একজন শিকার মাত্র। এই মেন্টালিটিটা খুব একটা ভালো কোনো মেন্টালিটি না। আমি বলছি না যে আসলে আমরা অনেক সময় ভিকটিম হই না। আরো সত্যি কথা বলতে মেজরিটি কেসেস আমরা আসলেই ভিকটিম। আমরা ভিকটিম অনেক কিছুর। কিন্তু সবচেয়ে বড় যে ভিকটিমটা আমরা সেটা হচ্ছে দায় এড়ানোর। যে আমরা নিজেদের দায় নিজেরাই নিতে পারছি না। আজকে আপনাদেরকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা 9 থেকে 12 হোক কিংবা ইউনিভার্সিটি লেভেলের কোনো মানুষ হোক, যারাই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ভিডিওটা হেল্প করবে। কারণ আপনার মানসিকতা চেঞ্জ হলে আপনি অটোমেটিক্যালি একজন বেটার হিউম্যানে পরিণত হবেন এবং আপনার লেখাপড়া থেকে শুরু করে জীবনের সকল অ্যাসপেক্ট অনেক বেশি হচ্ছে যে ইমপ্রুভ করবে। সমস্যা বিশ্লেষণে চলে যাই আগে। আমি বিশ্বাস করি ভিকটিম মেন্টালিটি বলতে সাধারণত কয়েকটা জিনিসকে বোঝায়। আগে আমি সাধারণত টার্মস গুলোকে ডিফাইন করতে পছন্দ করি। সবসময় যখন আপনি সিস্টেমকে দোষারোপ করেন, এটা আসলে একটা ভিকটিম মেন্টালিটির একটা বড় বহিঃপ্রকাশ। সিস্টেমকে দোষারোপ করার অর্থ কি? মনে করেন আপনার রেজাল্ট খারাপ হয়েছে, সিস্টেমের দোষ। আপনার কোনো একটা সমস্যা হয়েছে, ওইটা সিস্টেমের দোষ। আপনি সবসময় সিস্টেমকে দোষারোপ করছেন। আপনি একটা বিগার হচ্ছে যে এন্টিটিকে সবসময় দায় দিচ্ছেন যে ওই লোকটার গাফিলতির জন্য আমার জীবনটা এমন হয়েছে। আপনি নিজে কোনো দায়িত্ব নিচ্ছেন না। সবসময় ভাগ্যকে দোষারোপ করা যে আমার ভাগ্যটাই আসলে খারাপ। যদি আমার ভাগ্য ভালো হতো তাহলে আজকে আমার সাথে এটা হতো না। আচ্ছা, আমার যদি বাবা বড়লোক হতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। আপনি সবসময় ভাগ্যকে দোষারোপ করেন। এটা একটা ব্যক্তির মানসিকতার বড় এক্সাম্পল। নাম্বার 3, নিজের ভুল কখনো বিশ্লেষণ না করা। আপনারও যে ফল্ট থাকতে পারে, আপনি যে পারফেক্ট না, আপনার এখানে দায় এড়ানোর মতো যথেষ্ট সুযোগ ছিল, আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন না। এইটা আরেকটা বড় ধরনের ভিকটিম মেন্টালিটির পরিচায়ক। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রতিক্রিয়াশীল মনোভাব। অর্থাৎ যে কোনো পরিস্থিতি যেহেতু আপনি শিকার, যেহেতু আপনি ভিকটিম, তাই আপনি যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে পিছপা হন না। অর্থাৎ আপনি হয়তোবা খুব জোরে সোরে কান্নাকাটি করছেন, রাগারাগি করছেন বা যে কোনো কিছু করছেন, আপনার ইমোশনাল রেগুলেশন নাই। কারণ আপনি বিশ্বাস করেন যেহেতু আপনি ভিকটিম, তাই এই ধরনের ট্যান্ট্রামস গুলো করার কিংবা নিজের রাগ, নিজের দুঃখ, নিজের যে কোনো ধরনের অনুভূতি প্রকাশ করার অধিকার আপনার আছে। এবং এই কারণে আপনি সবসময় প্রতিক্রিয়াশীল মনোভাব দেখান, আপনি ধৈর্যশীল হন না। এই প্রতিটা জিনিস আপনার মধ্যে যে ভিকটিম মানসিকতা আছে তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এখান থেকে বেঁচে থাকবো? কি করলে আমরা এখান থেকে আরো বেটার একটা আউটপুট পাবো? ভিডিওটা শুরু করার আগে বা সমস্যা বিশ্লেষণের পরে সলিউশন দেওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই। আমি নিজেও স্বীকার যাচ্ছি যে আমার মধ্যে এই মেন্টালিটিটা একটা লম্বা সময় ধরে ছিল। আনলেস এন্ড আনটিল আমি লাইফটাকে ডিফারেন্ট ভাবে দেখতে শুরু করেছি এবং তখন থেকে আমার লাইফে যথেষ্ট ইমপ্রুভমেন্ট আসা স্টার্ট করেছে। এজন্য আমি আপনাকে বলতে চাই যে ভিকটিম মেন্টালিটি কখনোই ভালো কিছু না। এটা সাময়িকভাবে আপনার কাছে রাইট মনে হলেও লং রানে আপনাকে হন্ট করবেই। নো ওয়ান লাইকস আ ভিকটিম। এভরিওয়ান লাইকস দ্য পারসন হু ট্রাইস টু টেক অ্যাকশন অ্যান্ড চেঞ্জ দি আউটকাম। আপনি ওরকম একটা মানুষ হলে সবচেয়ে ভালো। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জাস্ট হচ্ছে যে আমার একটা উদ্যোগের ব্যাপারে জানাতে চাই। তার নাম হচ্ছে প্রতিজ্ঞা। যদি আপনি 9 থেকে 12 এর একটা স্টুডেন্ট হন তাহলে এই প্ল্যাটফর্মটা আপনাকে অনেক হেল্প করবে। প্রতিজ্ঞা নামে আমাদের একটা চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যেখানে আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলের ক্লাসগুলোকে ফ্রি কন্টেন্ট আকারে আপলোড করছে। অফকোর্স এটা একদিনে হবে না, সময় লাগবে। বাট আপনি প্রথম থেকে যদি এখন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন। সবচেয়ে মজার বিষয়, উইদিন স্প্যান অফ 5 ডেজ আমাদের অলরেডি প্রায় 1800 সাবস্ক্রাইবার হয়ে গেছে, হুইচ ইজ অ্যামেজিং। এবং আমাদের এই জায়গায় অলরেডি ফিজিক্স এবং ম্যাথের অনেকগুলো ক্লাস আপলোড হয়ে গেছে। আপনারা সবাই যে ক্লাসগুলো দেখতে পারেন। আমরা প্রথমে এসএসসি কে হচ্ছে সার্ভিসটা দিচ্ছি, পরের বছর থেকে এইচএসসি এর ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড করা স্টার্ট করব। আশা করি আপনাদের এই স্বপ্ন পূরণের প্রতিজ্ঞায় আমরা সাথে থাকবো। এবং এই কারণে যারা একটু একাডেমিক লেকচারস গুলো দেখতে চান, কম্প্যাক্ট সিরিজের ক্লাস কম সময়ে শেষ করে ফেলতে চান, ফ্রিতে এসএসসি এইচএসসি প্রিপারেশন নিতে চান, দেখে ফেলতে পারেন। আপডেটেড সব প্লেলিস্ট এবং সিকিউ এমসিকিউ সলভ সহ সবকিছু এখানে আছে। আসেন আমরা ভিকটিম মানসিকতা থেকে বের হয়ে আসার জন্য কয়েকটা বিষয়কে আপনাকে আলোচনা করি। প্রথম যেটা, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আপনার হাতে কতটুকু সক্ষমতা আছে তা বিশ্লেষণ করা। আপনাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই যেন আপনাদের ইজি হচ্ছে যে হয় এটা। এবার 25 ব্যাচের আমরা অনেকেই শুনছি যে তারা সবচেয়ে আনলাকিয়েস্ট ব্যাচ এবং এটা আমি নিজেও বিশ্বাস করি, কারণ 25 ব্যাচের স্টুডেন্টদের উপর অনেক কিছু গেছে।
একই সাথে তারা একটা আন্দোলন দেখেছে, তারা মাইলস্টোনের একটা নাম কি প্লেন ক্র্যাশ দেখেছে, বন্যা হয়েছে, অনেক কিছু তারা একটা খুবই কম এজের মধ্যে দেখে ফেলেছে। অনেকে হয়তো বা নিজের ডিরেক্ট ফ্রেন্ড হয়তো বা আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, অনেকের আত্মীয় স্বজন অনেক ধরনের কষ্টের মধ্যে দিয়ে গেছে। প্রতিটা মানুষ এই জিনিসগুলোর কারণে বেশ একটা বড় ধরনের মেন্টাল ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে, এবং 25 ব্যাচে প্রতিটা স্টুডেন্টকে এই জিনিসগুলো ভালোভাবে ফেস করতে হয়েছে। এর পাশাপাশি যেহেতু আমরা জানি যে সরকারের পক্ষ থেকে এবার খাতাগুলোকে লিনিয়েন্টলি দেখা হয়নি, পরীক্ষার হলে গার্ডগুলোকে করার চেষ্টা করা হয়েছে, এই কারণে অফকোর্স অনেক স্টুডেন্ট আছে যারা কিনা হচ্ছে যে এটার কারণে একটা ভালো ঝামেলায় পড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে তাহলে এখন আসলে কি তোমরা ভিকটিম নাকি না? দেখো, আমি অস্বীকার করছি না তোমার ভিকটিম না, বাট তোমার কি সক্ষমতা ছিল না যে তুমি এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারতা? তোমার লাইফে ট্র্যাজেডি তো আসবেই। দেখো ফর এক্সাম্পল, একটা সরকার পরিবর্তন বিশাল বড় একটা মানে চেঞ্জ তোমার লাইফে, ফাইন। আরো অনেক বড় ধরনের চেঞ্জ তোমার লাইফে আসবে। তোমার আব্বু অসুস্থ হয়ে যেতে পারে, তোমার মার কোনো একটা সমস্যা হতে পারে, তোমার নিজস্ব কোনো শারীরিক সমস্যা হতে পারে, অনেক কিছুই হতে পারে। মহান আল্লাহ তাআলা কখনোই বলে নাই যে তোমার লাইফে সবকিছু স্মুথ ভাবে চলবে। সবকিছুর মধ্য দিয়ে 70,000 মানুষ কিন্তু A+ পেয়ে বের হয়েছে, রাইট? এর মানে হচ্ছে ওই মানুষজনগুলো ওই সিস্টেমের মধ্যে থেকেও বা ওই পরিস্থিতি থেকেও এটা চিন্তা করেছে, আচ্ছা ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, আমি কি আমার পড়াশোনাটা সাইমালটেনিয়াসলি চালিয়ে যেতে পারি কিনা? এখন তুমি বলতে পারো, ভাইয়া সবাই তো একই মানসিকতার হবে না, সবার মেন্টাল স্ট্রেংথ একই থাকবে না। এক্স্যাক্টলি, সবার মেন্টাল স্ট্রেংথ একই না থাকলে যে মানুষটা মেন্টালি স্ট্রং সেই মানুষটাই আগায় যাবে। এই যে তুমি যে কথাটা বলছো না, সবাই তো মেন্টালি একই রকম হবে না, এটাই একটি মেন্টালিটি যে ভাই যে কোনো কিছু হোক আসলে এটা আমার দোষ না, আমার মানসিকতা এরকম, এটা আমার দোষ না, বাট উই ক্যান চেঞ্জ দ্যাট, রাইট? এনিথিং দ্যাট উই ক্যান চেঞ্জ ইজ অ্যাকচুয়ালি আন্ডার কন্ট্রোল। আপনারা অনেকে বলেন আমি আসলে নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, একটা মানে একদম ডাহা মিথ্যা কথা। আপনি সব জায়গায় চাইলে নিজের ইমোশনকে রেগুলেট করতে পারেন। সো যে কোনো পরিস্থিতিতে আপনার প্রথম যেটা আলোচনা করা উচিত যে আমার কি আদৌ সক্ষমতা আছে কিনা এখানে কোন একটা চেঞ্জ আনার, কোন একটা দায়িত্ব নেওয়ার, কোন একটা ভাবে এখানে একটা পজিটিভ হচ্ছে যে ইম্প্যাক্ট আনার। যদি থাকে, এর মানে হচ্ছে আপনি সে জায়গায় সবসময় নিজেকে ভিকটিম বলতে পারেন না। ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি যে আমি সব জায়গায় ভিকটিম না। আমার এই পরিস্থিতিতে যদি কিছু একটা সক্ষমতা থাকে, নিজের লাইফের হোক, অন্য কোনো সিচুয়েশনে অন্য মানুষকে হেল্প করা দিয়ে হোক, তাহলে এই জায়গায় দায়টা আমাকে নিতে হবে। আপনি কোনোভাবে এটা বিশ্লেষণ করতে পারবেন না যে আপনার যদি সক্ষমতা থাকে তাহলে সবসময় দায়টা অন্য কারো, এটা বলা যাবে না। এই আইডিয়াটা আমি আপনার মধ্যে আজকে থেকে ইনস্টল করে দিতে চাই। আমি জানি এটা শুনতে খারাপ লাগছে, আমি জানি কমেন্ট সেকশন অনেকে বলবে না ভাই আসলে আমার সিচুয়েশন খারাপ ছিল, আই আন্ডারস্ট্যান্ড। অনেকেরই অনেক ধরনের বাজে সিচুয়েশন থাকে, হয়তো বা আসলে আপনার কিছু করার ছিল না, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট ইন আ লট অফ কেসেস অনেকেই আছে যাদের কিনা কিছু না কিছু করার ছিল। অনেক হয়তো বা বাবা মা অসুস্থ ছিল, নিজে অসুস্থ ছিল পরীক্ষার সময়, দ্যাটস সামথিং। বাট যাদের কিছুই ছিল না, যাদের জাস্ট মন খারাপ, মেনে নিতে পারছি না, এই সকল মেন্টালিটির কারণে যারা মানে পড়তে পারেন নাই, তাদেরকে তো দায়ী নিতে হবে, রাইট? আচ্ছা, গেল এক। তারপরে নিজের প্রতিটা মানুষেরই দুর্ভাগ্য মনে হয়, এটা খুব মজার একটা জিনিস। 2018 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, যখন আমাদের রেজাল্ট বের হয়েছে, ধুমায় মানুষজন ফেসবুকে লিখেছে 18 ব্যাচ ইজ দি আনলাকিয়েস্ট ব্যাচ। কেন? কারণ আমাদের সময় মাত্র 28,000 A+ পেয়েছিল। 19 ব্যাচ আসলো, তারাও দাবি করলো উই আর দি আনলাকিয়েস্ট ব্যাচ। ওকে, মানলাম, হইতে পারে। 20 ব্যাচ আসলো, অটো পাস, তারা বললো না ভাই আমরা আনলাকিয়েস্ট কারণ আমাদের করোনার মধ্যে একটা ট্র্যাজেডি দেখতে হয়েছে। আচ্ছা, তোমরাও আনলাকিয়েস্ট, তোমাদেরকে সবাই অটো পাস ডাকে, ওকে, অনেক কষ্ট তোমাদের মনে। 21 ব্যাচ ওরাও নাকি আনলাকিয়েস্ট, 22 ব্যাচও আনলাকিয়েস্ট, 23ও আনলাকিয়েস্ট, 24ও আনলাকিয়েস্ট, সর্বশেষ 25 ব্যাচও আনলাকিয়েস্ট। বিশ্বাস করো, প্রতিটা মানুষ নিজেকে আনলাকিয়েস্ট ভাবে। প্রতিটা মানুষের কাছে নিজের সমস্যা সবচেয়ে বড় সমস্যা লাগে, এটাই সবচেয়ে জগতের বড় নিয়ম। তোমাকে আমি এর পরে একটা কাজ করবো ভাবছি, আমি প্রত্যেকবার রেজাল্টের পরে যে স্টেটাস গুলো আমি দেখি, আমি এগুলো প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবো, এবং দেখবা হুবহু মনে হচ্ছে কপি পেস্ট মারতেছে, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ। প্রত্যেকটা মানুষই খালি নিজের মানে নিজে আনলাকি এই ধরনের মেন কথাবার্তা গুলো তারা হচ্ছে যে সবসময় সারফেস করতে চায়, যে তার লাইফে সকল ট্র্যাজেডি হয়েছে, তার লাইফে সব ধরনের প্রবলেম হয়েছে, অন্য কারো লাইফে কোনো ধরনের ট্র্যাজেডি হয় না। ইফ আই এম বিং ভেরি অনেস্ট, এটা আমারও মনে হতো যে আমার লাইফে সবচেয়ে বেশি কষ্ট, বাট দেন আই রিয়েলাইজ যে ভাই আমি তো 3 বেলা খাবার পাই, এর থেকে মানে 3 বেলা খাবারই অনেক মানুষ পায় না। তারপরে তো আমার এটা বলার কোনো মানেই নাই যে ভাই আমার লাইফে সবচেয়ে বেশি কষ্ট। সো তুমি লাকি, এই জিনিসটা তোমাকে ফিল করতে হবে। ইউ আর নট অলওয়েজ দি আনলাকিয়েস্ট। তুই সবসময় দুর্ভাগা না। আমার সাথে সবসময় এমন হয়, কেন হয় সেটা বিশ্লেষণ করাটা ইম্পর্টেন্ট। আর তোমার সাথে সবসময় সবচেয়ে খারাপ জিনিসটা হয়ও না। ইন রিয়ালিটি তোমার কাছে এটা মনে হচ্ছে, টিনেজ বয়সে সবার কাছে মনে হয়, ইয়াং বয়সে সবার কাছে মনে হয়, আমার কাছে এখন অনেক কিছু মনে হয়, বাট না, উই আর নট দি আনলাকিয়েস্ট। আমাদের লাইফে একটা ট্র্যাজেডি ঘটছে, বাট দের আর থাউজেন্ড অফ থিংস দ্যাট উই ক্যান বি থ্যাঙ্কফুল ফর। ওই জিনিসগুলোকে কেন আমরা প্রায়োরিটাইজ করি না?
সো তুমি সবসময় দুর্ভাগা না। প্রত্যেকটা মানুষ এটা বলে, বিশ্বাস করো, প্রতিটা মানুষ নিজেকে সবচেয়ে দুর্ভাগ্যশীল মানে দুর্ভাগা মনে করে, বাট উই আর নট দি আনলাকিয়েস্ট ইন দিস ওয়ার্ল্ড। নাম্বার 3, অন্যের দ্বারা যদি আপনি প্রভাবিত হন তাহলে আপনি আসলে কোনোদিন দায়িত্বশীল হতে পারবেন না। অন্যের দ্বারা প্রভাবিত হওয়া মানে এই যে আমরা বলি যে আমাদের দেশে এখন মনে করেন জব নাই। আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি। আপনি তো জানেন যে আপনার দেশে ট্রেডিশনাল জবস নাই, আপনার কাছে মনে হচ্ছে, তাহলে আপনি এটার এগেনস্টে কি স্টেপ নিছেন? কোন স্টেপ নিছেন? নেন নাই। আপনারা অনেকে বলেন যে ভাই আমি অমুক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেছি, অথচ আমি জানিই না ওই ডিপার্টমেন্টে কি আছে। কেন জানেন না? তথ্য প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়া আছে, একটা সার্চ করলেই তো জানা যায় যে ডিপার্টমেন্টে কি আছে। সার্চ বাদ দেন, মনে করেন আপনি আমার ডিপার্টমেন্টের পড়তে চান, ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এই ডিপার্টমেন্টে সবাই অনেকে জানে না, আর আপনার বুয়েটে এই ডিপার্টমেন্টটা আসছে চয়েস লিস্টে। আপনি নক করে জিজ্ঞেস করেন যে ভাই আদৌ কি আমার এই ডিপার্টমেন্টে যাওয়া উচিত? এটা প্রসপেক্ট কি, এখানে কি হইতে পারে, আমি এটা চাই, কি করব? আদৌ কি আপনি এটা জিজ্ঞেস করেন? সবকিছু আপনাকে সিলভার প্লেটে এনে কেন আপনাকে খাওয়াই দিবে? মানে এই মানে মানসিকতাটার উৎসটা কি? যে আপনি এত স্পেশাল কেউ তো না যে আপনাকে সবাই এসে আপনার প্রবলেম সলভ করে দিবে। ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। সবসময় তো আপনি অন্যের দ্বারা প্রভাবিত হতে পারবেন না, যে আচ্ছা ঠিক আছে ওর জন্য আমার আজকে এই অবস্থা, ওর জন্য আজকে আমি এটা পারি না। এটা তো একটা রং আইডিয়া। প্রতিটা মানুষের জীবনে যে ট্র্যাজেডি আসে, সেই ট্র্যাজেডি গুলোর অনেকটা দায়ভার তার নিজেরও থাকে। হ্যাঁ, আমাদের সিচুয়েশন খারাপ যায়, বাট আমি যদি এখন দায়িত্ব না নিই তাহলে আমি তো চেঞ্জ আনতে পারবো না। আই হ্যাভ টু টেক চার্জ অফ মাই ওন লাইফ, রাইট? আমি আপনাকে একটা সহজ সত্যি কথা বলি। আমি যখন মানে ইয়াতে ছিলাম, ভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি একটু জব সার্কেল গুলো ঘাটছি যে আসলে আমার লাইফে আমি যদি বড় লোক হইতে চাই আমাকে কি কি করতে হবে। অনেস্টলি আমি একটা জিনিস খুব আর্লি আইডেন্টিফাই করে ফেলতে পারছি, আমি চাকরি করে জীবনে অনেক বড় লোক হইতে পারবো না। যদি আমি চাকরি করেও থাকি তাহলে আমাকে চাকরির পাশাপাশি একটা সাইড হাসেল বা একটা সাইড বিজনেস দাঁড় করাইতেই হবে। এবং আমি যে বই লিখি, তারপরে এক্সেট্রা আরো যা যা করি, এগুলো কিন্তু আমার সাইড হাসেল হিসেবে আসলে শুরু করা, যাতে আমি এগুলোকে সাইড বিজনেস হিসেবে রান করব। তো আপনার যদি আপনি মনে করেন আপনি জানেন যে ভাই আসলে আপনি এই গ্রাজুয়েশন শেষ করে আপনি 30,000 টাকার বেশি স্যালারি পাবেন না, তো হ্যাভ ইউ ট্রাইড টু ডেভেলপ এনিথিং এলস যেটা কিনা আপনাকে অন্য কোনো এক্সট্রা ইনকাম দিবে? আপনি সারাক্ষণ এটাই দাবি করেন যেটা কেমন শিক্ষা ব্যবস্থা, আমাকে 30,000 টাকা হচ্ছে যে স্যালারি মাত্র দিবে। তো ভাই আপনি যখন জানেন যে আপনাকে স্ক্যাম করা হচ্ছে, কেন চাচ্ছেন স্ক্যামে? ট্রাই টু ফাইন্ড সামথিং এলস, রাইট? মানে প্রতিটা মানুষকে শিক্ষিত করার অন্যতম বড় কারণ তো হচ্ছে সে যেন নিজের লাইফের দায়িত্ব নিয়ে নিজে একটা ডিসিশন নিতে পারে। আর আমি বললাম ভাই সবকিছু তো এত সহজ না। এক্স্যাক্টলি সবকিছু সহজ না বলেই তো হচ্ছে যে লাইফটা তো ইন্টারেস্টিং। আপনি সবসময় অন্যের দ্বারা প্রভাবিত হতে পারবেন না, আপনাকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে। এটা সবচেয়ে ক্রুশাল জিনিস। এখানে আমি আরেকটা জিনিস আপনাকে একটু জানাই দিতে চাই, যেহেতু আপনারা নিজের দায়িত্ব নিজে নেওয়ার কথা বলছি। আমার বিভিন্ন সাইড হাসেলের মধ্যে এটাও কিন্তু একটা সাইড হাসেল, স্মার্ট সহায়। এটা আমি কি করেছি যে আপনারা অনেকে যে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে চান, সেই কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিসটা যেন আপনারা ফ্রিতে করতে পারেন। আপনার যেন কোনো একটা বাচ্চা টেস্ট পেপার টাকার অভাবে না কিনলে সে যেন হচ্ছে যে পিছায় না পড়ে, এই জন্য স্মার্ট সহায় অ্যাপটাকে হচ্ছে যে আমরা ডেভেলপ করেছি। এটাকে আমরা একটা সময় পেইড ভার্সনে নিয়ে যাব, ওইখান থেকে আমরা টাকা ইনকাম করব। এই তো এই যে সাইড হাসেল গুলো আমি চিন্তা করে করে বানাচ্ছি, রাইট? সো এই স্মার্ট সহায়টা আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন কিংবা 9 থেকে 12 এ আছেন, তাদের জন্য কোয়েশ্চেন ব্যাংকটা ফ্রি রাখা আছে। এছাড়া স্মার্ট অ্যানালাইসিস সহ অনেক ধরনের ফিচার্স আছে। প্র্যাকটিস করেন, ডাউনলোড করেন, দেখেন এটা কেমন লাগে। আমরা এই পর্যন্ত যে করে ইউজার ফিডব্যাক পেয়েছি, চমৎকার ফিডব্যাক এক একটা। সো আগে আপনারা ডাউনলোড করে দেখেন, যেহেতু ফ্রি, টাকা পয়সা লাগতেছে না, দেখতে তো সমস্যা নেই, আপনাকে অনেক হেল্প করবে। এরপরে আসেন, প্রতিটা আশীর্বাদ একটা করে পরীক্ষা, এই লাইনটা আমার জীবনের পুরো পার্সপেক্টিভকে চেঞ্জ করে দিছে। আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই কেন। দুইটা ছেলের এক্সাম্পল দিয়ে বলছি। মনে করেন প্রথম ছেলেটা, ওর আব্বু হচ্ছে অনেক বড় লোক, রিচ ড্যাড। আরেকজন ছেলের আব্বু তো বড় লোক না, পোর ড্যাড, ধরে না। এই ছেলেটাকে আপনার কাছে দেখে মনে হতে পারে আপাতত দৃষ্টিতে ভাই ও অনেক লাকি। হ্যাঁ ট্রু, ওর লাক আছে। বাট এখানে একটা ট্রিক কি জানেন? ট্রিকটা হচ্ছে ও না, যখনই লাইফে কিছু একটা অ্যাচিভ করবে, ওর নিজস্ব অ্যাচিভমেন্ট সেটা হবে না। ওর আব্বুর অ্যাচিভমেন্ট দিয়ে অনেক বড় কিছু হইতে পারলেও ও সবসময় নিজের কিছু হয় না, এটা নিয়ে অনেক অনেক সময় হচ্ছে মনোক্ষুণ্ণ হতে পারে। ওকে হয়তো আর কেউ ওর অ্যাচিভমেন্টের ক্রেডিট দিতে চাবে না। শুধু সেইটাই না, ও যেহেতু লাইফে স্ট্রাগল কম দেখতেছে, তাহলে দেয়ার ইজ এ ভেরি লেস চান্স যে ও আসলে ওর বাবার টাকা ইনহেরিট করলো সেটাকে রক্ষণাবেক্ষণ করতে জানবে না। ওর স্ট্রাগলটা কিন্তু আছে। ওর একটা আশীর্বাদ আপনি ভাবতেছেন, বাট এটাও মাথায় রাখেন, ওর এই আশীর্বাদটা অন্যতম বড় সমস্যা হচ্ছে প্রবাবলি ওর সাথে যারা ফ্রেন্ডশিপ করবে, ওর সাথে যারা রিলেশনশিপ করবে, তারা ওর বাপের টাকার জন্য করবে। সো হি হ্যাজ আদার স্ট্রাগলস। এখানে যে ছেলেটা আছে, যেহেতু ও লাইফে কষ্ট করে বড় হবে, ও কিন্তু অনেক মানুষকে ইন্সপায়ার করবে।
ও যখন বড়লোক হবে, ও যখন ভালো কিছু করবে, ও যখন ভালো জায়গায় যাবে, তখন ওকে মানুষজন একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন হিসেবে সবার কাছে পরিচয় করায় দিবে, ওর ক্রেডিট থাকবে, ও লাইফে স্ট্রাগল বেটার বুঝলে ও অন্য মানুষকে হেল্প আউট করতে পারবে। দুইজনের লাইফে আলাদা আলাদা স্ট্রাগল আছে। আপনার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে আচ্ছা ওর তো একটা বিশাল আশীর্বাদ আছে, আশীর্বাদ আছে, বাট দ্যাট ইজ অলসো আ টেস্ট। ওর জন্য একটা ডিফারেন্ট টেস্ট আছে, ওর জন্য একটা ডিফারেন্ট টেস্ট আছে। আল্লাহ আমাদের সবাইকে আলাদা আলাদা পরীক্ষার কপি দিয়ে পাঠাইছে। আমরা সবাই ভাবি কি আমরা সবাই মনে হয় পৃথিবীতে ফিজিক্স পরীক্ষা দিতে আসি, না, ওরটা ফিজিক্স হলো, ওরটা কেমিস্ট্রি। দুজনের আলাদা আলাদা পরীক্ষা। সো প্রতিটা মানুষের কাছে মনে হয় আচ্ছা ওই মানুষটা দেখতে সুন্দর, হ্যাঁ ওর মানুষটা দেখতে সুন্দর মানে হচ্ছে ওকে ডিস্টার্ব করবে বেশি মানুষ, ওর লাইফে ফোকাস করতে বেশি প্যারা হবে, ওর পার্টনার চুজ করতে প্যারা বেশি হবে। আরেকটা মানুষের হয়তো বা অন্যান্য সাইড থেকে প্রবলেম থাকবে, এবং প্রতিটা মানুষের মধ্যে না আল্লাহ তাআলা আশীর্বাদ, প্রবলেম সবকিছু মিক্স করেই দেয়। প্রতিটা মানুষের জন্য আসলে পরীক্ষার কোয়েশ্চেনটা আলাদা, এবং এটা আমরা ওই যে উপর থেকে নামার আগে ওনার সাথে ডিলটা করেই আমরা নামছি। সো দিন শেষে আমাদের কাছে এটা মাথায় রাখতে হবে, প্রতিটা আশীর্বাদ একটা পরীক্ষা। এভরি সিঙ্গেল ব্লেসিং ইজ অলসো ডিসগাইজ এজ অ্যান এক্সাম, এজ আ টেস্ট। আপনি যখন এটা বুঝবেন তখন আপনি রিয়েলাইজ করবেন যে অন্যকে দেখে আসলে এত প্যারা খাওয়ার কিছু নাই। দে হ্যাভ দেয়ার ওন স্ট্রাগল। ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে আপনি যেটা দেখেন, এটা আসলে মানুষের একটা পার্ট অফ লাইফ। সবসময় যে এটাই সত্য হয় তা কিন্তু না। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি আপনাকে সহজ একটা জিনিস বলি। আমার ফ্যামিলিতে আমি সর্বপ্রথম যে কিনা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। সো আমার স্ট্রাগলটা ছিল অন্যরকম, যে আমার হয়তো সেরকম গাইডেন্স ছিল না। আমার আরেকটা ফ্রেন্ড, ওর ১৪ গোষ্ঠী ডাক্তার। সো ও যখন পাবলিক মেডিকেলে চান্স পায় নাই, ও কিন্তু মুখ দেখাতে পারতেছিল না। কারণ ওর কাছে স্ট্রাগলটা ছিল যে আয় হায় আমার বাবা-মা সবাই ডাক্তার। আমি গাইডেন্স পেলাম কিন্তু আমি হইতে পারলাম না। ওর উপর ছিল একটা প্রেশার যে ও না হইলে কিন্তু হচ্ছে যে ওর মান-ইজ্জত থাকবে না। আর আমার জন্য ছিল একটা অপরচুনিটি যে আমি যদি হই তাহলে আই ক্যান বি আ ভেরি বিগ ইন্সপিরেশন ফর আ লট অফ পিপল। সো ২ জনের স্ট্রাগল আলাদা। হ্যাঁ, ও গাইডেন্স পাইছে, ও মেন্টরশিপ পাইছে, ও সবকিছু পাইছে। বাট আমার স্ট্রাগলটা অন্যরকম, ওর স্ট্রাগলটা অন্যরকম ছিল। আমারটার মধ্যে একটা হাঙ্গার ছিল, ওর মধ্যে হাঙ্গারটা হয়তো কম ছিল। সো এভরি সিঙ্গল থিং ইজ এ কাইন্ড অফ মেন্টালিটির ব্যাপার, যে আসলে আপনি কিভাবে জিনিসটাকে নিচ্ছেন। তারপরে চলে আসেন লাস্ট, এবং লাস্ট যে জিনিসটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে পরিবর্তন অ্যাকশনে আসে, দোষারোপে না। আপনি যদি মানুষকে দোষারোপ করেন তাহলে আপনার আসলে পরিবর্তন আসবে না। আপনি যদি অ্যাকশন নেন তাহলে পরিবর্তন আসবে। আপনি মোটা, এর জন্য আপনাকে সবাই মোটা ডাকতেছে, বুলি করতেছে। এতে আপনি এখন কি করতে পারেন? আপনি যদি এখন ওকে বলেন, "না আপনারা প্লিজ হচ্ছে যে আমাকে দোষারোপ করবেন না।" তাহলে কোনো লাভ নাই। আপনার এখানে অ্যাকশন নিতে হবে, only then you can become fit, you can become better. আপনি খারাপ স্টুডেন্ট, আপনাকে সবাই বুলি করে ভালো হয়ে যান। ভালোমতো পড়াশোনা করেন। এভরি সিঙ্গল থিং চেঞ্জেস ইন টার্মস অফ অ্যাকশন। কাউকে ব্লেম করলে তো চেঞ্জ হবে না। আপনি সারাদিন সিস্টেমকে গালি দেন, চেঞ্জ হবে না। আপনি বাংলাদেশের সিস্টেমকে যতই গালি দেন, এটা চেঞ্জ হবে না। আপনাকে সিস্টেমকে ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে এসে নিজেরটা নিজের দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আরো কি অপরচুনিটি আছে যার মাধ্যমে আমি ভালো থাকতে পারি? আমার থেকে খুবই কমন মিস্টেক হচ্ছে আমরা ভাবি কি বিসিএস ক্যাডার আর আর্মি অফিসার না হইলে মনে হয় আমাদের দেশে কিছু সুযোগ সুবিধা নাই। এটা খুবই রং। আমার এটলিস্ট আমি ১০০ জন মানুষকে আপনাকে নগদে আমি এখন আপনাকে কনট্যাক্ট দিতে পারবো যাদের মান্থলি ইনকাম মিনিমাম ৳৫,০০,০০০ মিনিমাম। এবং তারা বেশ হ্যাপি লাইফ লিড করতেছে। তাদেরকে কেউ চিনেও না, জানে না, কিছুই না। তারা হালাল ভাবে ৳৫,০০,০০০ ইনকাম করতেছে। অনেক মানুষ আছে। জব করেও ৳৫,০০,০০০ ইনকাম করছে, এমন মানুষও আছে। সো ইটস অল অ্যাবাউট ভাই আপনি কিভাবে আগাচ্ছেন। সারাক্ষণ আপনি সিস্টেমকে দোষারোপ করতে পারেন, অথবা অ্যাকশনের মাধ্যমে নিজেকে চেঞ্জ করতে পারেন। আর আমার এরকম একটা অ্যাকশনের নাম হচ্ছে আমার ইটিসাইসের কনসেপ্ট নোট। এতক্ষণ যদি আপনার ভিডিও দেখে থাকেন এবং যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হন, এই বইটার ব্যাপারে নতুন করে আর কিছু বলার নাই। এটা আমার ওয়ান অফ দি বেস্ট বুকস দ্যাট আই হ্যাভ রিটেন এভার। এটার মধ্যে কম্প্যাক্ট থিওরি, এমসিকিউ, সিকিউ সব একসাথে আছে। ডেমো দেখেন, দেখে তারপর অর্ডার করেন। এই বইটা ১,০০০ কপি আমরা অলরেডি সেল করে ফেলেছি। আশা করি আপনাদের সবাইকে এটা অনেক উপকারে আনবে।